ভাবলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে গভীর ধ্যান আর পরম শান্তির এক ছবি, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন, সেখানেও ছিল নাটকীয়তা, নিয়মভঙ্গ আর সেগুলো কড়া হাতে দমন করার জন্য এক অত্যাধুনিক বিচার ব্যবস্থা। আজকের এই বিশ্লেষণে আমরা প্রাচীন বৌদ্ধ ভিক্ষুকদের সেই অভাবনীয় এবং অত্যন্ত সুশৃঙ্খল আইনি জগতেই প্রবেশ করতে যাচ্ছি। চলুন সেই অজানা আর চমকপ্রদ ইতিহাসটা একটু খতিয়ে দেখি। আমাদের আজকের এই সম্পূর্ণ আলোচনার ভিত্তি হচ্ছে এই ঐতিহাসিক দলিলটি, বিনয় পিটকের অন্তর্গত চুল্লবর্গ গ্রন্থের বাংলা ত্রিপিটক সংস্করণ। এটাকে শুধু একটা সাধারণ ধর্মীয় বই ভাবলে কিন্তু ভুল হবে। এটি মূলত প্রাচীন বৌদ্ধ ভিক্ষুদের আচরণবিধি এবং আইনি কাঠামোর একদম মূল ভিত্তিপ্রস্তর। বলতে পারেন এটি একটি পরিপূর্ণ আইনি দলিল। তৎকালীন সঙ্ঘের সকল প্রকার বিচারকার্য অত্যন্ত সুচারুভাবে পরিচালিত হতো ঠিক এই গ্রন্থটির নিয়ম মেনেই। তো চলুন আজকের মূল আলোচ্য বিষয়গুলো এক নজরে দেখে নেওয়া যাক। আমরা শুরু করব বিনয়ের বিচার ব্যবস্থা দিয়ে, এরপর ধাপে ধাপে তর্জনীয় কর্ম, নিঃস্ব কর্ম, প্রব্রাজনীয় কর্ম, দণ্ডিতদের 18টি কর্তব্য এবং সবশেষে দণ্ড উপশম বা পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথমেই চলুন বৌদ্ধ মঠের মূল আইনি কাঠামো অর্থাৎ বিনয়ের বিচার ব্যবস্থা দিয়ে শুরু করা যাক। ভেবে দেখুন, সেই প্রাচীনকালেও গৌতম বুদ্ধ স্বয়ং কতটা সুশৃঙ্খল আইনি প্রক্রিয়া প্রতিষ্ঠা করেছিলেন। বিচার প্রক্রিয়ায় পরম ন্যায্যতা নিশ্চিত করতে যে কোনো শাস্তি দেওয়ার আগে কঠোরভাবে 4টে ধাপ পার হতে হতো। ব্যক্তিগত আক্রোশে কাউকে শাস্তি দেওয়ার কোনো সুযোগই এখানে ছিল না। প্রথমে অভিযুক্তকে স্পষ্টভাবে দোষারোপ বা অভিযোগ করা হতো, এরপর তাকে সামনাসামনি জিজ্ঞাসাবাদ করা হতো, তৃতীয় ধাপে নির্দিষ্টভাবে অপরাধের উল্লেখ করা হতো এবং সবশেষে দক্ষ ও সমর্থ ভিক্ষু সংঘের কাছে পুরো বিষয়টি জানিয়ে চূড়ান্ত অনুমোদন নেওয়া হতো। একদম আজকের দিনের আধুনিক কোর্টরুমের মতোই, তাই না? এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, তর্জনীয় কর্ম, যা মূলত কলহকারী বা ঝগড়াটে ভিক্ষুকের শাস্তির বিধান। এখানে আমরা দারুণ একটা কেস স্টাডি দেখব। পণ্ডুক এবং লোহিতক নামের দুজন ভিক্ষু ছিলেন, যারা নিজেরা তো ঝগড়া বিবাদ করতেনই, অন্যদেরও রীতিমতো উস্কে দিতেন। সংঘের কাছে ভিত্তিহীন মিথ্যা অভিযোগ করা আর সারাদিন অপ্রয়োজনীয় বকবক করাই ছিল তাদের কাজ। এই অরাজক পরিস্থিতি সামাল দিতেই বুদ্ধর তর্জনীয় কর্ম বা অ্যাক্ট অফ সেন্সার চালু করেন। এটি মূলত কলহ সৃষ্টিকারী ও মিথ্যা অভিযোগকারীদের কড়া ভাষায় সতর্ক করা এবং শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্য একটি আনুষ্ঠানিক আইনি পদক্ষেপ ছিল। আর এই ঘটনাটি খুব সুন্দরভাবে আমাদের দেখায় যে বৈধ এবং অবৈধ শাস্তির মধ্যে পার্থক্যটা আসলে কোথায় ছিল। একটি শাস্তি তখনই আইনি বা বৈধ হবে যখন তা অভিযুক্তের উপস্থিতিতে সামনাসামনি করা হবে, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার নিজের মুখের স্বীকৃতি থাকবে। এর উল্টোটা অর্থাৎ অনুপস্থিতিতে বিনা জিজ্ঞাসায় বা বিনা স্বীকারোক্তিতে দেওয়া যে কোনো শাস্তি সম্পূর্ণ অবৈধ বলে গণ্য হতো। বুঝতেই পারছেন সেই প্রাচীন বিচার ব্যবস্থা কতটা সূক্ষ্ম ছিল এবং অভিযুক্তের উপস্থিতির উপর ঠিক কতটা জোর দেওয়া হতো। এবার আমরা প্রবেশ করছি তৃতীয় পর্বে, নিয়োসেস কর্ম, যাকে বলা যায় মূর্খ বা অদক্ষদের জন্য শাস্তি। এই পর্বে সেয়সক নামের এক ভিক্ষুর ঘটনাটা বেশ চমকপ্রদ। তিনি ছিলেন বেশ অদক্ষ এবং বারবার একই ভুল করতেন। এমনকি অযোগ্য গৃহীদের সাথেও তার মেলামেশা ছিল, যা ভিক্ষুদের নিয়মের পরিপন্থী। এর ফলে তাকে নিয়স্যকর্ম বা অ্যাক্ট অফ সাবঅর্ডিনেশন দেয়া হয়। এর মানে হল দণ্ডিত ভিক্ষু সাময়িকভাবে তার স্বাধীনতা হারাবেন। তাকে তখন অন্য কোনো প্রাজ্ঞ ও যোগ্য ভিক্ষুর আশ্রয় থেকে একদম কঠোর নির্দেশনায় জীবনযাপন করতে হতো, অনেকটা আজকের দিনের শিক্ষানিবেশ বা প্রবেশনারি পিরিয়ডের মতো, যাতে তিনি নিজের ভুল শুধরে নিয়ে সঠিক পথে ফিরতে পারেন। চলুন এবার চলে যাই সবচেয়ে নাটকীয় আর চরম পর্বটিতে, প্রব্রাজনীয় কর্ম বা কিটাগিরির পতন। কিটাগিরি অঞ্চলের ঘটনাটা শুনলে সত্যিই অবাক হতে হয়। সেখানে অশ্বজিৎ এবং পুনবসু নামের দুজন ভিক্ষু এমন সব কাণ্ড ঘটিয়েছিলেন যা শুনলে প্রাচীনকালের শান্ত ও সমাহিত ভিক্ষুদের নিয়ে আমাদের প্রচলিত ধারণাটাই পুরোপুরি ভেঙে যাবে। তাদের অপরাধের তালিকাটা শুনবেন। তারা নিজেদের হাতে ফুলের চারা লাগাতেন, নারীদের জন্য মালা গাঁথতেন, তাদের সাথে নাচ গান ও খেলাধুলা করতেন, এমনকি নিয়ম ভেঙে বিকেলে মদ্যপান, ভোজন, পাশা খেলা কিছুই বাদ রাখেননি তারা। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তারা খেলনার রথে চড়ে ঘুরে বেড়াতেন আর জিমন্যাস্টিকের মতো ডিগবাজিও খেতেন। বুঝতে পারছেন তো সে যুগেও কতটা মারাত্মক শৃঙ্খলাভঙ্গের ঘটনা ঘটতে পারত। ঠিক এই জায়গাতেই বুদ্ধের দার্শনিক দৃষ্টিভঙ্গিটা আমাদের খুব গভীরভাবে বুঝতে হবে। তিনি খুব স্পষ্ট করে বলেছিলেন, এই ধরনের উচ্ছৃঙ্খল আচরণ সাধারণ মানুষের মনে নতুন করে কোনো বিশ্বাসের জন্ম তো দিতেই পারে না, বরং যারা একটু একটু বিশ্বাস করে তাদের অবিশ্বাসটাই আরও বাড়িয়ে দেয়।
এই গভীর মনস্তাত্ত্বিক যুক্তির উপর ভিত্তি করেই সেই চরম অশুভ আচরণের জন্য তাদের এলাকা থেকে নির্বাসন দণ্ড বা প্রব্রাজনীয় কর্ম দেওয়া হয়েছিল। তার মানে এটা শুধু শাস্তির জন্য শাস্তি ছিল না, বরং সাধারণ সমাজের চোখে সংঘের সম্মান আর পবিত্রতা রক্ষা করার একটা অত্যন্ত জরুরি পদক্ষেপ ছিল। নাটকীয় অপরাধের জগৎ থেকে বেরিয়ে এবার আমরা দেখব পঞ্চম পর্ব, শাস্তি পাওয়ার পর দণ্ডিতদের কি 18টি কর্তব্য পালন করতে হতো। কেউ শাস্তি পেলেন আর অমনি সব শেষ, ব্যাপারটা কিন্তু এমন ছিল না। সফল পুনর্বাসনের জন্য একজন দণ্ডিত ভিক্ষুককে মোট 18টি অত্যন্ত কঠোর নিয়ম বা ব্রত পালন করতে হতো। এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপারগুলো ছিল, তিনি নতুন কাউকে দীক্ষা দিতে পারবেন না, কাউকে নিজের আশ্রয়ে রাখতে পারবেন না, এমনকি কোনো শ্রমণকে দিয়ে নিজের ব্যক্তিগত সেবাও করাতে পারবেন না। ভিক্ষুণীদের উপদেশ দেওয়ার অধিকারও তার থাকত না। এর পাশাপাশি কড়া নির্দেশ ছিল যেন সেই একই অপরাধের পুনরাবৃত্তি না ঘটে এবং যে বিচার প্রক্রিয়া তাকে শাস্তি দেওয়া হয়েছে তার কোনো সমালোচনা তিনি করতে পারবেন না। এর মাধ্যমে মূলত ওই ভিক্ষুর কিছু সামাজিক ও প্রাতিষ্ঠানিক অধিকার সাময়িকভাবে স্থগিত করে তাকে নম্রতা শেখানো হতো। এবার আমরা আমাদের বিশ্লেষণের একেবারে শেষ ধাপে চলে এসেছি, ষষ্ঠ পর্ব, দণ্ড উপশম বা শাস্তি প্রত্যাহার। এই প্রাচীন বিচার ব্যবস্থার সবচেয়ে সুন্দর আর মানবিক দিকটি হল এর উদ্দেশ্য শুধু কাউকে সমাজচ্যুত করা ছিল না, বরং সংশোধনের একটা পরিষ্কার রাস্তাও খোলা ছিল। একেই বলা হতো দণ্ড উপশম। যখন কোনো দণ্ডিত ভিক্ষু নিজের ভুল পুরোপুরি বুঝতে পারতেন, ভেতরের সব অহংকার ধুয়ে মুছে সংঘের প্রবীণদের সামনে এসে হাত জোর করে ক্ষমা চাইতেন, তখন সংঘ সর্বসম্মতভাবে তার শাস্তি তুলে নিত। এই পুরো প্রক্রিয়াটি একটা বড় প্রমাণ যে ব্যবস্থাটি মূলত ছিল সংশোধনমূলক। এর চূড়ান্ত লক্ষ্য ছিল ভুলের অনুশোচনা শেষে অপরাধীকে পুনরায় সম্প্রদায়ের ভেতর পূর্ণ সম্মানের সাথে ফিরিয়ে আনা। সবশেষে একটা গভীর প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণটি আমরা শেষ করব। একটু ভেবে দেখুন তো, প্রাচীন বৌদ্ধ মঠের নির্বাসন এবং পুনর্বাসনের এই অসাধারণ সুশৃঙ্খল আইনি ব্যবস্থাটি কি সত্যি শুধু ব্যক্তি মানুষকে শাস্তি দেওয়ার জন্য তৈরি হয়েছিল, নাকি এর মূল লক্ষ্য ছিল পুরো সম্প্রদায়ের পবিত্রতা আর শৃঙ্খলা রক্ষা করা? প্রাচীন বিচারের এই অন্তর্নিহিত দর্শন সত্যিই মনকে গভীরভাবে ভাবিয়ে তোলে, তাই না? ইতিহাস আর প্রাতিষ্ঠানিক প্রজ্ঞার এই অসাধারণ মেলবন্ধন সম্পর্কে আরও জানার আগ্রহ জাগিয়ে দিয়ে আজ এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।